হুগলি লোকসভা আসন জিতলেও তার বিধানসভা এলাকায় বেশ কিছু জায়গায় যেমনটা পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। জনসংযোগের কথা বারংবার বলা হয় যে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছে তাদের জনসংযোগ কোন জায়গায় রয়েছে। সেখানেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই জনসংযোগের নামে কার্যত হারানো ভোট পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যাই কিছু হোক না কেন, সামনেই করা নাড়ছে 2026-এরও বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার চুঁচুড়ায় জনসংযোগে বেরিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার, আর সেখানেই বিপত্তি। হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুর বালিকাটায় কালভার্ট ভেঙে একেবারে ডান পা ঢুকে গেল তৃণমূল বিধায়কের। নেতা চোট পেতেই জল বরফ দিয়ে শুশ্রূষার চেষ্টা তো হলোই, কিন্তু ব্যথা থামানোর নাম নেই। জনসংযোগ মাঝপথে বন্ধ করে ডাক্তারের কাছে ছুটলেন তৃণমূল বিধায়ক। যাওয়ার আগে বলে গেলেন দ্রুত করতে হবে রাস্তা এবং কালভার্ট সংস্কারের কাজ। ইমিডিয়েট আজকেই অর্ডার করে কোন ফান্ড থেকে এই কাজগুলো করতে হবে। শুধু এখানে নয়, পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা, সেগুলো 7 দিনের মধ্যে রিপেয়ার করতে হবে। আমি তো নিজেই এই ড্রেনের মধ্যে পড়ে গেলাম এবং জানি না কি হচ্ছে, পা পাটা ফেলে হাঁটতে পারছি না। ঢুকেছে ডান পা, কিন্তু চোট লেগেছে বা পায়ে। শাসক তৃণমূলের তৈরি রাস্তা, তৃণমূলের তৈরি কালভার্ট, তার যে কি অবস্থা এদিন যেন হাড়ে হাড়ে টের পেলেন দলেরই বিধায়ক। আজকে আপনার পা ঢুকলো বলে আজকে অনুভব করবেন, মানে এরকম কথা তো মানুষ বহু অভিযোগ করে যে স্ল্যাবগুলোর মাঝখানে। না না, এগুলো আমি নিজেও বহু জায়গায় বলেছি, কিন্তু হচ্ছে না, দেখা যাক। রাস্তা খারাপ, কালভার্ট ভেঙে যাচ্ছে, এতদিন আমজনতা এসব অভিযোগ করে এসেছে। আর একইভাবে গত 6 ডিসেম্বর জনসংযোগে বেরিয়ে জনতার ক্ষোভের মুখে পড়েছিলেন অসিত মজুমদার। স্থানীয় মহিলারা তো হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখাতে চেয়েছিলেন রাস্তাঘাটের জরাজীর্ণ দশা। তৃণমূলের আমলে রাজ্যের রাস্তার কি অবস্থা বৃহস্পতিবার তা হাড়ে হাড়ে টের পেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। রিপাবলিক বাংলা। নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা জেলা সদর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আমাদের এই রাজ্য, আমাদের এই জেলার কোথায় কি ঘটছে কি না ঘটছে প্রত্যেকটা খবর আপনাদের সামনে শুরু করব এবং দেখাবো। যেমনটা প্রথমেই নজর রাখবো মেমারির দিকে। মেমারিতে যে ঘটনা ঘটেছে, শুধুমাত্র গাঁজার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে তা নয়, থরে থরে রাখা টাকা তাও উদ্ধার করা হয়েছে। বাড়ির বাংকারে সেখানে থরে থরে টাকা রয়েছে, কোথাও 500 বান্ডিল, কোথাও 20 টাকার বান্ডিল। বুধবার গোপনে খবর পেয়ে পুলিশি অভিযান হয় এবং এই অভিযানে লক্ষাধিক টাকার গাঁজা সহ বিপুল পরিমাণ অর্থ এবং গ্রেফতার করা হয় সঙ্গীতা সাহানি নামে এক গাঁজা পাচারকারীকে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই এই গাঁজা পাচারকারীর বাড়িতে দেখা গেল গাঁজার ক্রেতাদের আনাগোনা। দেখুন। লালপরি সাহানি ওরফে চাচি এবং সঙ্গীতা সাহানি তার মেয়ে মেমারি শহরে 1 নম্বর ওয়ার্ডে একদম প্রকাশ্য দিবালোকে তারা মাদক বিক্রি করছিলেন। এখনও আজকের দিনেও তারা যেসব যারা ক্রেতারা তারা এই বাড়িতে আসছেন তারা মাদক কেনার জন্য, এবং তার বাড়িতে চাবি রেখে সবাই কিন্তু এই বাড়ির থেকে ঘুরে যাচ্ছেন। দিন হোক বা রাত, ধৃত সঙ্গীতা সাহানির বাড়ির নির্দিষ্ট কাউন্টার থেকেই দেদার বিক্রি হতো গাঁজা। তার কেটে সেখানে একটা কাউন্টার তৈরি করা হয়েছে এবং এই কাউন্টার থেকেই যারা কাস্টমার আসতেন তারা এখান থেকে একদম প্রকাশ্যে দিনের আলোতে এখান থেকেই মাদক নিতেন এবং সোজা এখান থেকে বেরিয়ে সিনেমাতলা যে রাস্তা সেখান থেকে তারা বেরিয়ে যেতেন। 50 টাকা ছোট পুরিয়া, বড়টা বড় 100 আছে, তার থেকে বড় তার থেকে জানি না। এখন যে পাওয়া যাবে না, খাবো না, টাকা দিত এখান দিয়ে। কে দিত মালটা? কে দিত? চাচি দিত। চাচি দিত? আর কেউ থাকতো বাড়ি? না না। বুধবার অভিযানে নেমে চক্ষু ছানাবড়া হয়ে যায় পুলিশের। বাড়িতে পশু খাদ্যের আড়ালে রাখা ছিল গাঁজা, আর বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা। ভিতরে কিন্তু গরু রাখা হতো। এর পাশে ঠিক পাশ থেকে যদি যাই আমরা ভিতরটি দেখবো যে ভিতরে একদম গরু যে খাবার, সেই খাবার রাখা আছে, সেইখানে কিন্তু গাঁজা মজুদ থাকতো এবং বাড়ির ভিতর যে রয়েছে সেইখানে কিন্তু বানগাছে লক্ষ লক্ষ টাকা সে রাখা ছিল। প্রত্যেক
দিনের মতোই আজও গাঁজা কিনতে সঙ্গীতার বাড়িতে ভিড় জমান ক্রেতারা। সাংবাদিক দেখে তারা কোনো ক্রমে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। আমি খাওয়ার জন্য একটু আধটু নিই, 50 টাকা 20 টাকা। 50-20 টাকা তাহলে এখন গাঁজাই কিনতে নিতে এসেছিলেন? হ্যাঁ, নেশা করি, খাই। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ। তাহলে আপনার বোন হয় না? হ্যাঁ, হয়তো। মানে এমনি পাতানো বোন? হ্যাঁ হ্যাঁ। গাঁজা নিতে এসেছিলেন আপনি? না। তাহলে কোথায় এসেছিলেন বলুন? সয়ের কসম বুঝে গাঁজা নিতে না, আমার একটা বন্ধু সাথে দরকার ছিল। কোন বাড়িটা? এখন তার বাড়ি নেই, একটাই তো বাড়ি। ও স্যার, সরুন না। তো দিনের আলোতে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, কতদিন থেকে? তা জানি না, আমি আজকে এসেছিলাম মেমারি এই কেনাকাটা করতে, তাই নিতে এলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মেমারিতে। আচ্ছা, বাইরে থেকে লোক আসে এখানে? তা জানি না, ওইসব জানি না। কোথা থেকে আসতো এই বিপুল গাঁজা আর কে কে জড়িত এই কারবারের সঙ্গে তদন্ত করে দেখছে মেমারি থানার পুলিশ। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ সস্ত্রীক তিনি কল্যাণী এইমসে গিয়ে পৌঁছন চিকিৎসার কারণে। রবীন্দ্র ঘোষ তার পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত একই আছে। অন্যদিকে জানুয়ারি 2 তারিখ চিন্ময় প্রভুর মামলার শুনানিও রয়েছে। সেই মামলার শুনানিতে উপস্থিত থাকবেন তিনি। আর এদিন আরও একবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ধরা দিল তাঁর গলাতে। ওনার মামলায় 72 জন হিন্দু আইনজীবীকে মামলা দিয়েছে। ওনার সঙ্গে দেখা করেছি, আর কেউ দেখা করতে পারেনি। আমাদের একটা রিটেন পারমিশন নিয়ে তারপরে ওখানে ঢুকেছি, না হলে ঢুকতে দেয় নাই। আমারও চোখে জল এসে গেছে ওনাকে পেয়ে। নিরামিষ বুঝি যেটা উনি রান্না করে খায়, এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিলাম। উনি বলছে আমি ঠিক আছি বাবা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।